হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। দেখো আমরা কথা মতো এইচএস এর ক্লাস 12 এর এবিটিএস সিরিজ আমরা শুরু করছি। ঠিক আছে, আজকে আলোচনা করব আমরা ফার্স্ট ইলেকট্রোস্ট্যাটিকটা নিয়ে। ইলেকট্রোস্ট্যাটিক মানে আমাদের ফিজিক্সের ফার্স্ট ইউনিট, ফিজিক্সের আমাদের ফার্স্ট ইউনিট ইলেকট্রোস্ট্যাটিক। এটাকে আমরা দেখা বলে দিচ্ছি ইউনিট 1, যেটাকে আমরা বলছি ইউনিট 1। কেমন? আচ্ছা, সেট নম্বর 1 এবিটিএস সিরিজের সেট নম্বর 1 পেজ নাম্বার এসসি 1। কেমন? 01 বা 1 যাই হোক। তো আমরা দেখো প্রত্যেকটা ইউনিট এরকম ধরে ধরে সেট 1, সেট 2, সেট 3 এরকম করে 7টা সেট আমরা করাবো। ঠিক আছে, তো তোমরা খুব বেশি রেসপন্স করলে আমার অবভিয়াসলি ভালো লাগবে। কেমন? এবং তোমাদের তত ভিডিও যাবে। ওকে, এবার এই এবিটিএ করার পদ্ধতি কেমন? এবিটিএ করার পদ্ধতি কেমন শোনো, ভালো করে শুনবে। দেখো এবিটিএ আমাদেরকে করতে হবে কেমন করে না, নির্দিষ্ট সিকোয়েন্সিয়ালে। যেমন পুরো বই আমাদের তো রিভিশন হয়নি এখনো, পুরো বই আমাদের এখনো পর্যন্ত রিভিশন হয়নি। ভালো করে শুনবে। কি হয়, আমরা পুরো বই রিভিশন মানে করাটাও সম্ভব নয় এই মুহূর্তে। আমরা এক একটা ইউনিট ধরবো। যেরকম দেখো আমি ফার্স্ট ইউনিট ধরেছি না, ইউনিট 1। তো তোমরাও কি করবে, একটা ইউনিট ভালো করে আগে রিভাইজ দিয়ে দাও। রিভাইজ দিলে তবে ওই ইউনিট থেকে কি কোশ্চেন করতে পারবে তুমি বুঝতে পারবে। কেমন? তাহলে তুমি ফার্স্ট ইউনিট 1 এরকম করে ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এরকম করে করে আমরা এগোবো। কেমন? ইউনিট ওয়াইজ হলে কি হবে, তোমার পড়ার মধ্যে থাকবে। আমি যদি একদম সেট 1 ধরলাম, পুরোটা আলোচনা করে দিলাম, তার মানে কি হবে, তোমার কিন্তু পুরোটা রিভিশন হয়নি, তুমি কিন্তু কোশ্চেন ধরতে পারবে না। ঠিক আছে, বা যদিও হয় তোমাকে বই খুলে দেখতে হবে। কিন্তু তুমি যদি একবার পড়ে নাও ইউনিট 1টা, তারপরে যদি তুমি কোশ্চেন করো তাহলে কিন্তু তোমার অনেকটা ইজি লাগবে এবং তুমি নিজের থেকে পারবে। আর এই নিজের থেকে পারাটা, কোশ্চেন চেনাটা খুব ইম্পর্টেন্ট এবং সেটাই তোমার কনফিডেন্টকে বিল্ড করবে। কেমন? তো দেখো ওই জন্য আমরা এই রকম করে এগাচ্ছি এবং প্রত্যেক বছর আমি এই রকম করে তোমাদের প্রসিডিওরে নিয়ে যাই এবং অনেকটা বেটার রেজাল্ট পাই। কেমন? তো আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পারলে। কেমন? তো এই জন্য আমরা দেখো ফার্স্ট ইউনিটটাকে তুলেছি এবং সেট 1। কেমন? সেট 1 ফার্স্ট ইউনিট, যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক বলছি। কি কি থাকবে ইলেকট্রোস্ট্যাটিক্সে? কেমন? কি কি থাকবে ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখো না। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট 1টা, ইউনিট 1 এর মধ্যে কি থাকবে বলো তো না, ইলেকট্রিক ফিল্ড থাকবে, মানে তড়িৎ ক্ষেত্র থাকবে, তড়িৎ ক্ষেত্র থাকবে, তড়িৎ বিভব থাকবে, তড়িৎ বিভব থাকে, তোমরা এগুলো জানো কিন্তু তাও আমি লিখে দিয়েছি। কেমন? এবং এবং ধারক ধারকত্ব, ধারক ও ধারকত্ব, ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিট্যান্স। ওকে, বাস এই তিনটা চ্যাপ্টার মিলে ইউনিট 1। এবং তোমাদের বোর্ডে কত নাম্বার থাকবে এই তিনটা চ্যাপ্টার বা ইউনিট 1টা নিয়ে কত নাম্বার থাকবে দেখো। এখান থেকে তোমার মার্কস ক্যারি করবে 8 নাম্বার। 8 নাম্বার মানে বুঝতে পারছো তো, খুব ইম্পর্টেন্ট রোল করে ফার্স্ট ইউনিটটা। এবং ফার্স্ট ইউনিটটা দেখো অনেকটাই সহজ। যাদের যাদের কঠিন লাগছে দেখো আমি সহজভাবে বোঝাবো। ঠিক আছে, যদি কঠিন লাগে তোমরা বলবে, আমি তো কথা দিচ্ছি কঠিন লাগবেই না, একদম সহজ করে বোঝাবো। কেমন? চলো এবার কেমন কেমন মার্কস আছে না দেখো। এখান থেকে এমসিকিউ থাকবে দুটো, 2 into 1, দ্যাট মিন্স 2। ঠিক আছে, তাহলে এমসিকিউ থাকবে দুটো, এমসিকিউ থাকবে। কেমন? আর থাকবে 3 নম্বরের কোশ্চেন দুটো, মার্কস 3 হচ্ছে দুটো, তাহলে 3 into 2 তার মানে 6। বুঝতেই পারছো? 8 নাম্বার। ওকে, তাহলে দেখো তোমাকে কোশ্চেন খুঁজতে হবে না, আমরা খুঁজে নিয়েছি। ঠিক আছে, তোমরা শুধু বোর্ড দেখবে, দিলে অ্যান্সার করবে। কেমন? আচ্ছা, এবং প্রত্যেকদিন ক্লাসের শেষে আমরা আমাদের পিডিএফটাকে ফিজিক্স বিদ্যা টেলিগ্রাম চ্যানেলে আমরা আপলোড করে দিই। তোমরা সেখান থেকে কপি করে নিতে পারো।
ঠিক আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও। এবার যাদের দরকার হয়তো শুধু পিডিএফটা দরকার, পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আর অবভিয়াসলি আমি তো বলবো ভিডিওটা দেখা উচিত, কারণটা ভিডিও দেখলে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়। দেখো আমরা অনেকে হয়তো অনেক কিছু জানি বা পদ্ধতি জানি, অঙ্ক করে দিই, কিন্তু সঠিক পদ্ধতি বা সঠিক এক্সপ্লেনেশন আমরা কিন্তু যদি না জানি তাহলে কিন্তু আমরা সব কোশ্চেন ধরতে পারি না। কিছু কোশ্চেন আমাদের জানার মধ্যে ধরা আমরা ধরতে পারলেও সব কোশ্চেন আমরা কিন্তু ধরতে পারি না, কেমন? তো ওই জন্য ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। তো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেল যেটা হচ্ছে ফিজিক্স বিদ্যা, আমি লিখে দিচ্ছি, ফিজিক্স বিদ্যা, এটাই আমার লোগোটা দেওয়া রয়েছে, এই লোগোটাই দেওয়া রয়েছে, ঠিক আছে, এই লোগোটাই দেওয়া রয়েছে। তো এই লোগোতে যাবে যে ফিজিক্স বিদ্যা চ্যানেলে জয়েন করে যাবে, ঠিক আছে, দিলে প্রত্যেকদিন পিডিএফ কালেক্ট করে নেবে। ক্লিয়ার? চলো, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা কোশ্চেনে শুরু করছি, ঠিক আছে, লেটস গো। ওকে, চলো। ফার্স্ট দেখো আমাদের সেকশন 1, যেটাকে আমরা এমসিকিউ বলছি। এমসিকিউ থেকে বলেছিলাম দুটো কোশ্চেন আসবে। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কি বলছে দেখো, চিত্রে এস হলো, আচ্ছা চিত্রটা নেই, আচ্ছা চিত্রটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা চলো ফিগারটা দেখে নি। তাহলে এখানে দেখো চিত্রে বলেছে না, তাহলে ফিগারটা আমি এখানে করে নি, ফিগারটা আমি করে দিচ্ছি, কেমন? আচ্ছা এইরকম একটা গসিয়ান সারফেস বলেছে, দিয়ে এখানে বলছে -q1 আধান আছে, এখানে বলছে +q2 আধান আছে, এবং বাইরে একটা q2 আধান আছে। ওকে, এটাও প্লাস, এই পয়েন্টে q2 আধান আছে। আর এইটাকে, এই সারফেসটাকে বলছে এস, যেটাকে আমরা বলছি গাউসীয় তল বা গসিয়ান সারফেস। তাহলে দেখো কোশ্চেনটা আগে ভালো করে বলি। চিত্রে এস হলো একটি গাউসীয় তল, মানে এইটাকে আমরা গাউসীয় তল বলছি। এই তলে তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব, মানে এই তলের কোনো একটা বিন্দুতে, তা সাপোজ তুমি এখানে ধরে নাও, এখানে বি পয়েন্ট ধরে নাও, সাপোজ বলছো এই বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে। ওকে, কোশ্চেনটা বোঝা গেল। এবং এখানে অস্তিত্ব কেমন বা কার জন্য থাকবে, দেখো অপশনের দিকে থাকবে। ফার্স্ট বলছে কেবলমাত্র q2 আধানের জন্য, কেবলমাত্র q2, দেখো q2 এখানে আছে, তোমার এখানেও রয়েছে, ঠিক আছে, এই দুই q2 আধানের জন্য থাকবে কিনা। 2 নম্বর বলছে +q2, সরি +q1 -q1, q1 হবে না, +q2 হবে, সরি এখানে +q2 হবে, ঠিক আছে, +q2 এবং -1 আধানের জন্য, আবার সবগুলির জন্য, এবং ডি অপশন হচ্ছে শূন্য, মানে এখানে ফিল্ড থাকবে না, তাই না? দেখো খুব সহজ জিনিস, এটা খুব ইজিলি অ্যানসার দেওয়া যায়। কি বলতো না, আমাকে গাউসীয় তলের উপর কোনো একটা বিন্দুতে বলেছে, তো গাউসীয় তলের উপর কোনো একটা বিন্দুতে, দেখো অ্যাকচুয়াল এটা কোনো কিন্তু কন্ডাক্টর বা পরিবাহী নয়। কি বলতো, এটাকে, এগুলো কিন্তু বিন্দু আধান, q1 q2 এগুলো কিন্তু বিন্দু আধান, এটাও বিন্দু আধান q2। তাকে আমরা কি করেছি, এই q1 এবং q2টাকে আমরা কি করেছি, একটা গাউসীয় তল বা গসিয়ান সারফেস দিয়ে এনক্লোজ করে দিয়েছি, বদ্ধ করে দিয়েছি, কেমন? তাহলে বদ্ধ করে দিলে এটা কিন্তু কন্ডাক্টর নয়, বারে বারে বলছি, কন্ডাক্টর মানে কন্ডাক্টর যদি হতো তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ভেতরে জিরো হয়ে যেত, কেমন? বাস, আসছি আমরা। তাহলে এখানে দেখো q1 এর জন্য আমি যদি ডিসটেন্স ধরি, এখানে দেখো এখান থেকে এটা একটা ডিসটেন্স আছে, আবার q2 এর জন্য একটা ডিসটেন্স আছে এখানে, আবার q2 a q2 এর জন্য একটা ডিসটেন্স আছে। প্রত্যেকটা ডিসটেন্স দেখো ডিফারেন্ট, কেন? আপনি যে কোনো মানে বিভিন্ন জায়গায় দিয়েছে, বুঝতেই পারছো। তাহলে এই আধানের জন্য p বিন্দুতে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। তো দেখো আমরা বলেছিলাম বিন্দু আধান না, এখানে একটা q আধান আছে, q থেকে r দূরত্বে এটা হচ্ছে p বিন্দু, কেমন? এই p বিন্দুতে মানে আমরা কি ধরি, এখানে +1 চার্জ, তাই তো? যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে সেই বিন্দুতে আমরা কত চার্জ ধরবো, +1 চার্জ, কেমন? বেশ ভালো কথা। তাহলে স্মল q আধানের জন্য r দূরত্বে p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয়, না দেখো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু, আমরা কি জানি যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আমরা কি জানি, 1/4 পাই এপসিলন নট ধরতে পারো, যদি শূন্য মাধ্যম হয় তাহলে এপসিলন 0 ধরতে পারো বা নট ধরতে পারো, ইনটু
কত কিউ বাই আর স্কয়ার, তাই না? এটা তো আমাদের ইলেকট্রিক ফিল্ড আমরা জানি। তাহলে প্রত্যেকটা ডিসটেন্স দেখো আলাদা, তার মানে Q1 হতে পারে, মানে হতে পারে বলতে Q1 হবে, Q2 হবে, আবার ওই Q মানে এখানে যে Q2টা রয়েছে সেই Q2টাও হবে। তাহলে দেখো তিনটার এফেক্ট কিন্তু থাকবে, জিরো হবে না। তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হবে তার জন্য সবাই টেক পার্ট করবে। Q1 এর জন্য এখানে ফিল্ড থাকবে একটা নির্দিষ্ট দূরত্বে, এখানে সাপোজ R1 ধরলাম, এটা হচ্ছে R2 ধরলাম, এটা হচ্ছে R3 ধরলাম, তাই না? তার মানে যদি টোটাল ইলেকট্রিক ফিল্ড আছে, প্রথমটার জন্য ইলেকট্রিক ফিল্ড ধরে দিলাম এইটা, দ্বিতীয়টার জন্য তাহলে মানে E1 ধরছি, তার মানে Q মানে E2 টাকে তাহলে কি বলবো 1/4πε0 ইনটু Q2 বাই R2 স্কয়ার ধরব, ঠিক আছে? সিমিলারলি Q3 এর জন্য 1/4πε0 ইনটু Q2 বাই কত ধরবো, দেখো এর ডিসটেন্সটাকে R3 ধরেছি। দেখো এখানে কিন্তু Q2 থাকলেও Q2 আধান থাকলেও দেখো ডিসটেন্স আলাদা আছে, ঠিক আছে? তাহলে দেখো সবগুলোর এফেক্ট থাকবে, এখানে সবগুলোর এফেক্টই কাজ করবে, ঠিক আছে? ওর জন্য এখানে দেখো অ্যানসার খুব মানে সুন্দর অ্যানসার কি হবে, সবগুলির জন্য সঠিক, ঠিক আছে? সবগুলির জন্য পি বিন্দুতে বা এই যে তলের উপর বিন্দুতে ইয়ে থাকবে, ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, ঠিক আছে? সবগুলোর জন্য, ওই জন্য বলছি দেখো তড়িৎ প্রবলের অস্তিত্ব কি হবে না, সবগুলির জন্যই এখানে অস্তিত্ব থাকবে, ঠিক আছে? দেখো এটা আইআইটির কোশ্চেন, কেমন? এটা একটু মাথা লাগালেই হবে, তো এটাতে বিশাল কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, কিন্তু একটু মাথা লাগাতে হবে, এটা আইআইটির কোশ্চেন। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো, সি ধারকত্বের একটি সমান্তরাল পাতধারক, সি ধারকত্বের একটি সমান্তরাল পাতধারককে ভি বিভবে মানে ভি বিভবে আহিত করা হলো, কত ভি বিভবে আহিত করা হয়েছে। পাত দুটির মধ্যবর্তী দূরত্ব d হলে পাত দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান কত হবে? পাত দুটির মধ্যে বল কত কাজ করবে বলেছে, তাই তো? দেখো আমরা একটা ধারক যদি আঁকি, বুঝতেই পারছো এটা হচ্ছে ধারক, কি বলছে না দুটো পাত রয়েছে, এদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত দিয়ে দিয়েছি না, সাপোজ এখানে প্লাস দিচ্ছি, এটা মাইনাস দিচ্ছি, ঠিক আছে? তাহলে পটেনশিয়াল ডিফারেন্স বলছি মানে বিভবের পার্থক্য বলছি ভি, অবভিয়াসলি এটাতে প্লাস দেবে, এটা মাইনাস দেবে, কেমন? তাহলে এখানে প্লাস চার্জ স্টোর হবে, এখানে মাইনাস চার্জ স্টোর হবে, মানে ইনডিউসড হবে, কেমন? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুই প্রান্তে পটেনশিয়াল ভি এবং বলছে দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, কেমন? বলছে এবার ক্রিয়ারত বল কত হবে। আচ্ছা ফার্স্ট আমরা চলে আসি যে একটা ধারকত্বের এই যে দুটো পাত রয়েছে তাদের মধ্যে সেপারেশন ডি রয়েছে, তার মধ্যে এনার্জি কত কাজ করে। আচ্ছা আমরা ধরে নিচ্ছি, এখানে কনসিডার করছি যে এখানে কি যে ভি বিভব প্রভেদ দিয়েছে এবং ধারকত্ব হচ্ছে সি, ধারকের ধারকত্ব হচ্ছে সি, কেমন? তাহলে এবার আমরা আসি, দেখো এখানে এনার্জি কত হয়, ধারকত্বের সঞ্চিত শক্তি, এটা দেখো তোমরা প্রত্যেকেই জানো সঞ্চিত শক্তি, ধারকত্বের সঞ্চিত শক্তি কত হবে না E ইকুয়াল টু, আমরা দেখো তিনটা ইউনিটে প্রমাণ করি, হাফ অফ CV স্কয়ার, কেন কিউ এখানে আর ধরছি না, কেন সি ক্যাপাসিট্যান্স সি, যেহেতু সি ধারকত্ব বলে দিয়েছে দুই প্রান্তের বিভব প্রভেদ বলে দিয়েছে, তাহলে আমরা CV তে যাওয়াই ভালো, ঠিক আছে? E ইকুয়াল টু হাফ অফ CV স্কয়ার, ঠিক আছে? হাফ অফ CV স্কয়ার। তাহলে এই এনার্জিটাকে আমরা কি বলতে পারি, ওয়ার্ক ডান হিসেবে আমরা ট্রিট করতে পারি। তার মানে আমরা আরো জানি, দেখো কৃতকার্য সমান বল গুণিতক সরণ, তাই তো? বল গুণিতক সরণ, এখানে সরণ বলতে কি হবে না, এই যে গ্যাপটা রয়েছে দুটো পাতের মধ্যে গ্যাপ, তাকে আমরা বলছি মানে ডি বলছি, ঠিক আছে? তাহলে এখানে F ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কৃতকার্য বাই একটা ডিসটেন্স, যে ডিসটেন্স বলতে কোনটা না ধারকের দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব, কেমন? তাহলে এই কৃতকার্য হচ্ছে কি, তার মধ্যে সঞ্চিত শক্তি, আমরা কি জানি যতটা ওয়ার্ক ডান করতে হয় সেটাই ক্যাপাসিটরের মধ্যে স্থিতি শক্তির রূপে সঞ্চিত থাকছে, তাহলে স্থিতি শক্তির মান কত হবে, হাফ অফ CV স্কয়ার, তার মানে হাফ অফ CV স্কয়ার বাই দেখো ডি, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই ফোর্সটা দেখো, এফটা তো ফোর্স, তাই না? ওই জন্য বলছি দেখো পাত দুটির মধ্যে ক্রিয়ারত বল হলো বা হবে, পাত দুটির মধ্যে ক্রিয়ারত বল, তাহলে F ইকুয়াল টু কত, হাফ অফ CV স্কয়ার, তার মানে আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো CV স্কয়ার বাই 2D। তাহলে দেখো এখানে অপশন দেখো, অপশন বি তে পড়ে রয়েছে দেখো CV স্কয়ার বাই 2D, তাই না? অপশন
ডি তে পড়ে রয়েছে সি ভি স্কয়ার বাই 2d। বাট বাস হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার। ঠিক আছে, সি ভি স্কয়ার বাই 2d, সি ভি স্কয়ার বাই 2d হচ্ছে দুটো ধারকের মধ্যবর্তী ক্রিয়া মানে ক্রিয়ারত বল। ওকে, চলো দেখো, খুব ইজি তাই না, খুব ইজি। এই সমস্ত কোশ্চেন গুলো ছাড়া তো কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, খুব সহজ ভাবে তোমরা কিন্তু ক্যালকুলেট করবে। আচ্ছা, হয়তো অনেকের ফাস্ট দরকার, তোমরা কিন্তু ভিডিওটাকে একটু ফাস্ট করে নেবে। কেমন? কেন আমাকে তো জেনারেল সবার জন্য করতে হবে, যারা বুঝতে পারছো না তারা কিন্তু ধীরে ধীরে দেখবে। ঠিক আছে, কেন মোটে তাড়াহুড়া করার দরকার নেই, কারণ তাড়াহুড়া করতে গেলে অর্ধেক জিনিস বুঝবে, অর্ধেক জিনিস বুঝবে না। অনেকে দেখবে ইনটু 2 স্পিডে করে দেবে, দিয়ে অর্ধেক কথা বুঝতে পারে, অর্ধেক কথা বুঝতে পারে না, কোন রকম ক্যালকুলেশন করলে হবে। এবার দেখো অনেকের দরকার হয় এরকম, যেহেতু অনেকে জানো, তাও তোমরা হয়তো যদি দেখতে চাও তার মানে তোমরা কিন্তু এরকম করে করবে। কেমন? বাস, এবার যাদের দরকার আছে তারা কিন্তু একটু ধীরে ধীরে বুঝবে। কেমন? চলো নেক্সট, এবার চলো কি আছে দেখো, এবার সেকশন 2 গ্রুপ সি। ওকে, সেকশন 2 তে গ্রুপ সি মানে এটা 3 নম্বরের কোশ্চেন। এগুলো হচ্ছে সবগুলো মার্কস 3, এগুলো সবগুলো হচ্ছে মার্কস 3। কেমন? আচ্ছা, কি বলেছে দেখো, ফার্স্ট একদম প্রত্যেক বছরই একদম কমন কোশ্চেন পড়ে, কি বলতো, এই যে স্থির তড়িতের ক্ষেত্রে গাউসের উপপাদ্যটি বিবৃত করো। স্থির তড়িতের ক্ষেত্রে গাউসের উপপাদ্যটি বিবৃত করো। ঠিক আছে, দেখো এটা বলার অপেক্ষায় রাখে না, কেন প্রত্যেকটা স্কুলে হয়তো ইতিমধ্যে পড়েছেও, হ্যাঁ তোমরা অনেকে করেছো তাই না, তো তাও আমরা বলে দিচ্ছি, বইতে এটা পেয়ে যাবে। আমি কিন্তু এখানে বিশাল থিওরি বেশি দেখাতে গেলে অনেকটা টাইম চলে যাবে বাবা, তাই তো আমরা বরং প্রবলেম বেশি করাবো। তো এখানে দেখো তাহলে গাউসের উপপাদ্যটা হচ্ছে কি না, বলছি কোন একটা বদ্ধ পরিবাহীর মধ্যে, সাপোজ তুমি একটা ক্লোজ একটা নিয়ে না, সাপোজ এটা একটা ক্লোজ বদ্ধ লুপ আমরা কনসিডার করছি, বদ্ধ, তার মাঝে সাপোজ তুমি একটা নিতে পারো, দুটো নিতে, তিনটা, চারটা, তোমার বা মাল্টি চার্জ যা পারো তুমি নাও। ঠিক আছে, সাপোজ আমি একটা নিলাম, তোমাকে আমি এমনি কথায় কথায় দেখাচ্ছি, কিউ নিলাম, ইনসাইডে একটা চার্জ নিলাম। তাহলে কি বলছে, এই বদ্ধ পরিবাহীর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, ফ্লাক্স মানে বলরেখার সংখ্যা, তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা দেখো এটা যদি প্লাস হয় তাহলে কি হবে, এগুলো থেকে লম্বভাবে কি হবে, বাইরের দিকে বেরিয়ে যাবে তাই না, এগুলো থেকে এই যে তল থেকে লম্বভাবে বাইরের দিকে বেরিয়ে যাবে, যেহেতু প্লাস আছে তাই না, বাইরের দিকে বেরাবে। তাহলে এইগুলোকে আমরা বলছি ফ্লাক্স। বলছি কোন একটা বদ্ধ পরিবাহী না, কোন একটা বদ্ধ লুপের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, এইটা ওই বদ্ধ লুপের মধ্যে বা অভ্যন্তরে যতটা আধান আছে ওই আধানের 1/এপসিলন গুণ। এপসিলনটা আমরা কি জানি, শূন্য মাধ্যমে, সরি এপসিলন নটটা যদি হয় তাহলে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বলবে, না হলে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, তাহলে এই যে ফ্লাক্সটা এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। ফাই সমান তাহলে কি হবে না, ক্লোজ ইন্টিগ্রাল মানে এই যে সারফেসটাকে যদি আমরা এস বলে দিই তাহলে ক্লোজ ইন্টিগ্রাল, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল বলবে, কারণ ফ্লাক্স মানে আমরা জানি কি না তড়িৎ ক্ষেত্র ডট প্রোডাক্ট, এটা হচ্ছে যে কোনো একটা সারফেস এস। ঠিক আছে, সাপোজ আমরা কনসিডার করছি এইটা, এই ক্ষেত্রফল, এই ক্ষেত্র হচ্ছে ডিএস। ঠিক আছে, বেশ, আবার ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে যাচ্ছে একই দিকে তাই তো, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাই হোক সেটা আমরা এখানে অ্যাঙ্গেল কাউন্ট করতে যাব না, এটা ইকুয়াল টু হবে কত না, ইনসাইডে কত চার্জ রয়েছে, ইনসাইডে ক্যাপিটাল কিউ, তার 1/এপসিলন গুণ, তার মানে 1/এপসিলন। ঠিক আছে, তাহলে গাউসের উপপাদ্য দেখো অনেকটা ইজি, আমরা বলতে পারি যে কোনো বদ্ধ লুপের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই লুপের অভ্যন্তরের আধানের 1/এপসিলন গুণ। ঠিক আছে, যদি এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু শূন্য মাধ্যমের ক্ষেত্রে না, শূন্য মাধ্যমে এপসিলনটাকে আমরা কি লিখব, এপসিলন নট দিয়ে রিপ্লেস করে দেব কাজ শেষ, তার মানে তখন ফাই ইকুয়াল টু আমরা কি লিখব, কিউ বাই এপসিলন নট। ওকে,
এটা একদম ইজি, ঠিক আছে। গাউসের উপপাদ্যটা সব সময় পড়ে এবং তোমরা এটা কিন্তু কেউ ছাড়বে না, ঠিক আছে। তোমরা এখানে ভাষাটা লিখে নেবে, বইতে তোমাদের ভাষা রয়েছে যেটা মুখে বললাম। হ্যাঁ, যদি কেউ না লিখতে চাও তাহলে ভিডিওটাকে আস্তে আস্তে করে বা দুবার রিপিট করে ভাষাটা আমি যেটা বললাম সেটা লিখে নিও খাতাতে, কেমন। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে খাতা পেন নিয়ে যদি বসো তাহলে কি তুমি কিন্তু সাকসেস পাবে, মানে এভিডেটা করা তোমার সার্থক হবে। যদি খাতা পেন না নিয়ে এমনি শুয়ে শুয়ে একটা মোবাইল চালিয়ে দিলে, ভিডিও চালিয়ে দিলে, ঠিক আছে, তাহলে কিন্তু দেখবে এগুলো নামাতে পারবে না। কেন, খাতা পেন ছাড়া ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি হয় না, ঠিক আছে। তো প্রত্যেকেই, আমি আশা করব প্রত্যেকেই তোমরা খাতা পেন নিয়ে এগুলো নোট ডাউন করছো, এবং নোট ডাউন ছাড়া কিন্তু দেখো বাবু উপকার হবে না, কেমন। চলো নেক্সট, এর সঙ্গে দেখো এটা তো 3 নম্বরের কোশ্চেন, এটা তো 1 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে 1 মার্কসের কোশ্চেন, তাহলে এটা হচ্ছে 1 নম্বরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলো, কি বলছে, এই উপপাদ্য প্রয়োগ করে সুষমভাবে আহিত কোনো দীর্ঘ তারের নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। দেখো এই কোশ্চেনটা এবছর পড়বে, হয়তো একদম গুরুত্ব সহকারে বলতে পারছি না, তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, ঠিক আছে। দেখো এই বছর কোশ্চেনটা 1 বছর 2 বছর তো ঘুরে ফিরে আসে, ওই জন্য এই কোশ্চেনটা প্রত্যেকটা স্কুলে প্রায় এই বছর দিয়েছে, আমাদের তো এদিকে প্রত্যেকটা স্কুলে প্রায় দিয়েছে, এবং তোমাদের এবিটি একদম ফার্স্ট সিরিজেই দিয়ে দিয়েছে, কেমন। চলো তাহলে এটা খুব ভালো করে করবে, একদম খুব সুন্দর করে যত্ন সহকারে এটা কিন্তু লিখবে, কেমন। চলো এটা একটু বোঝাই। আচ্ছা প্রথমে তুমি একটা আচ্ছা কি বলছে, দীর্ঘ ঋজু তারের নিকটস্থ কোনো বিন্দু, সাপোজ একটা দীর্ঘ ঋজু তার, একটা না একটা মোটা তার না, এরকম করে, এবং এটা অনেকটা দূর বিস্তৃত, কেন অসীম, কেন অসীম বলেছে, আমাদের কিন্তু ইয়ে নেই, জানা নেই, ঠিক আছে। চলো এরপরে এখানটাতে আমরা সাপোজ প্লাস চার্জ দিয়ে এই পরিবাহীটাকে কি করলাম, আহিত করেছি, কেমন। পরিবাহীটাকে একটা চার্জ দিয়ে আহিত করেছি, তাহলে এই পরিবাহী থেকে একটা নিয়ারেস্ট কোন একটা পয়েন্ট, কাছাকাছি একটা পয়েন্ট নেব, সেই পয়েন্ট থেকে বা সেই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা কাউন্ট করবো, কেমন। চলো তাহলে এই পয়েন্টটাকে আনতে গেলে দেখো গাউসের সূত্রের উপপাদ্য বলেছে, বা গাউসের উপপাদ্যের প্রয়োগ বলেছে, তাহলে গাউস লতে অ্যাপ্লাই করতে হবে। গাউস ল অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট আমার কি দরকার, প্রসিডিওর, একটা গসিয়ান সারফেস ড্র করতে হবে, মানে গাউসের তল একটা আমরা কল্পনা করব বা কনসিডার করব, কেমন। তাহলে চলো গাউসের তল আমরা কনসিডার করি প্রথমে, এই যে চলো। আচ্ছা প্রথমে আমরা ধরে নিচ্ছি, দেখো এই তারকে তুমি বদ্ধ করবে কেমন করে, একটা চোঙের সাহায্যে। এই তারকে তুমি বদ্ধ করবে কেমন করে, একটা চোঙের সাহায্যে তুমি এই তারটাকে বদ্ধ করবে, কেমন। দেখো এবং এই যে সেকশনটা, এই সেকশনটার লেন্থ তুমি ধরে নাও l, স্মল l, এবং এই পরিবাহী থেকে r ডিসটেন্সে, r দূরত্বে এখানে p বিন্দু কনসিডার করো। এই p বিন্দুতে কি করবে, তোমাকে এই p বিন্দুতে তোমাকে কি করতে হবে, যে ইলেকট্রিক ফিল্ড কাউন্ট করতে হবে, কেমন। এই p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কাউন্ট করতে হবে, তাহলে ফিগারটা বোঝা গেল। দেখো আমাকে দীর্ঘ ঋজু তার বলা হয়েছে, তার মানে এই যে তারটা অনেকটা দীর্ঘ, ইনফাইনাইট, তার আমি ছোট্ট একটা সেকশন ধরেছি, এইটুকু সেকশন, কেমন। তাহলে সেটাকে আমরা একটা চোঙ দিয়ে আবদ্ধ করেছি, এই চোঙটাকে আমরা বলছি গাউসীয় তল, গাউসীয় তল, কেমন। তো এই যে সারফেসটা দেখতে পাচ্ছ, এই যে চোঙটা আঁকলাম, এই চোঙের কটা সারফেস হয় বলো তো, চোঙে দেখো 3টা সারফেস, কি 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 বলো দেখি। আমাদের হাতের কাছে খুব একটা নেই চোঙ, তাও আমি মোটামুটি এটা একটা রয়েছে দেখাচ্ছি। এইটা একটা চোঙ তোমরা কনসিডার করে নিতে পারো, এই যে লেন্থটা ডিএল, কেমন, বা এল ধরেছি এখানে, থাক। তাহলে এইটা দেখো একটা বৃত্তাকার তল, এদিকে একটা বৃত্তাকার তল, উপরে বৃত্তাকার তল, নিচে বৃত্তাকার তল বা বৃত্ততল, আর এইটাকে আমরা বলছি কার্ভ সারফেস বা বক্রতল, তাই না। তাহলে একটা চোঙের 3টা তল, একটা বক্রতল আর দুটো হচ্ছে কি না বৃত্তাকার তল, তাই তো। এর ক্ষেত্রেও তাই হয়েছে, এটা বৃত্তাকার তল, এটা বৃত্তাকার তল। এই যে সারফেসটাকে, এই যে 1 নম্বর সারফেস বলছি, এটাকে 1 নম্বর সারফেস আমরা বলছি,
এই বৃত্ততলটাকে 2 নম্বর সারফেস বলছি, আরে বক্রতলটাকে এইটাকে আমরা 3 নম্বর সারফেস বলছি। ঠিক আছে, দেখো ভালো করে বুঝবে। আচ্ছা, এই পি পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড কাউন্ট করতে হবে, তার মানে এখানে একটা +1 চার্জ আমাকে বসাতে হবে। তাহলে এখানে আমরা কত বসাবো? +1 চার্জ বসাবো। হয়েছে? এবার এখানে যদি আমরা একটা ds কনসিডার করি, একটা ছোট্ট এলিমেন্টারি লেন্থ যদি, আরে একটা সারফেস কনসিডার করি, দেখো এই যে জায়গাটা না, এই জায়গাতে আমি একটা ছোট্ট অংশ আমরা ds কনসিডার করছি, কেমন? তাহলে এই ds এর মধ্য দিয়ে, আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই ds মানে কি? ক্ষেত্র ভেক্টর। তাহলে ক্ষেত্র ভেক্টর কোন দিকে হয় না, যেদিকে ক্ষেত্রফল ধরবো তার থেকে লম্ব করব। যেদিকে, দেখো সাপোজ এখানে যদি আমি একটা এলিমেন্টারি সারফেস ধরি, তাহলে এই সারফেস থেকে লম্ব হচ্ছে এইটা, আবার এই সারফেস থেকে লম্ব হচ্ছে এদিকে, এই সারফেস থেকে লম্ব হচ্ছে এদিকে, এই সারফেস থেকে লম্ব হচ্ছে এদিকে। তাহলে ওই সারফেস থেকে পারপেন্ডিকুলার বা নরমাল যদি ড্র করি, সেটা হচ্ছে কি না, মানে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ। তার মানে এই যে এটাকে ds ধরেছি, এই যে সেকশনটাকে ds ধরেছি, তাহলে ds এর অভিমুখ কোন দিকে হবে না, এখান থেকে এই ds থেকে বা p পয়েন্ট থেকে নরমাল ড্র করব, হ্যাঁ কি না? আবার দেখো এই দণ্ডটাকে আমরা কি করেছি? ধনাত্মক আধানে আহিত করেছি। তাহলে ধনাত্মক আধানে আহিত করলে তড়িৎ বলরেখা কোন দিকে যাবে বাবু? তড়িৎ বলরেখাটা দেখো এখান থেকে আউটওয়ার্ড ডাইরেকশন, বাইরের দিকে, এবং পারপেন্ডিকুলারলি, কেন? গাউসের তল থেকে লম্বভাবে বেরোবে, তাই তো? এইটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলছি। ওকে, ইলেকট্রিক ফিল্ড হয়ে গেছে ওই দিকে গেল। এবার এই বৃত্তাকার তলের জন্য দেখো আমার 2 নম্বর তলের জন্য হয়ে গেল, টোটাল বক্র তলের জন্য হয়ে গেল। এবার দেখো 1 নম্বর বৃত্ত তলের জন্য কি হবে? তাহলে এর ক্ষেত্র, সাপোজ তুমি এইটা এর ds ধরে নাও, তাহলে এই যে বৃত্ততল, এই যে বৃত্ততল, এই বৃত্ততলের যে কোনো একটা ছোট্ট একটা অংশ ধরে নাও, যেটা হচ্ছে ds, কেমন? এটা হচ্ছে ds। তাহলে এই ds ভেক্টর কোন দিকে হবে? ds, তাহলে এই তল থেকে লম্ব কোন দিকে হবে? তাহলে এই বরাবর, এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর, এই তলের ক্ষেত্রে ক্ষেত্র ভেক্টর এদিকে। কিন্তু দেখো এটা তো প্লাস চার্জ, তার মানে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হয়েছিল? এই বরাবর। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে বাবু? এদের মধ্যবর্তী কোণ হবে বাবা কত? 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি হবে। ঠিক একই রকম দেখো এখানেও দেখো, এই নিচের সারফেসটার জন্য করছি, তাহলে নিচের সারফেসের ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে? এদিকে। তাহলে এই যে নিচের যে তলটা রয়েছে, সেই তল থেকে ক্ষেত্র ভেক্টর কোন দিকে? ডাউনওয়ার্ড, নিচের দিকে। তার মানে এইটা হচ্ছে দেখো ds ভেক্টর। ওকে, আর ক্ষেত্র তোমার তড়িৎ ক্ষেত্র কোন দিকে? E ভেক্টর হচ্ছে এদিকে। দেখো এটাও দেখো পারপেন্ডিকুলার, তাই না? এটাও কি হলো? দেখো পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। ওকে, তাহলে এবার আমরা দেখব এখানে ফিগারটা খুব ইম্পর্টেন্ট, ফিগারটা খুব সুন্দর করে আঁকবে, ফিগার থেকে তোমাকে অর্ধেক প্রমাণ হয়ে গেছে, কেমন? এবার চলো আমরা একটু ভাষাতে লিখি। লিখো, ধরি এই যে মানে তারের দৈর্ঘ্য হচ্ছে l, ধরি তারের দৈর্ঘ্য l, মানে একটা ছোট্ট অংশ দিয়ে ধরেছিলাম, সেটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, তারের দৈর্ঘ্য হচ্ছে l, এবং এই যে তারটা তো অনেক বড়, তাই জন্য এখানে লিখছি তারের আধানের রৈখিক ঘনত্ব, আধানের রৈখিক ঘনত্ব কত হবে বাবু? ল্যামডা কনসিডার করছি, তাই তো? রৈখিক ঘনত্ব বলতে দেখো এবার ল্যামডাটা কি জিনিস দেখো, সাপোজ এই যে অংশটা ধরেছি, এইখানে টোটাল কত চার্জ ধরেছে, বা চার্জটাকে আমরা কত বসিয়েছি? স্মল কিউ ধরে নিলাম, লেট কনসিডার করছি স্মল কিউ। তাহলে এখানে আমরা ল্যামডা সমান কি বলতে পারি? দেখো আধানের রৈখিক মাত্রিক ঘনত্ব বা রৈখিক ঘনত্ব মানে কি বলতো? তাহলে আধান বাই এল, মানে এল দৈর্ঘ্যের মধ্যে কিউ আধান আছে, একক দৈর্ঘ্যের মধ্যে কত থাকবে? মানে দেখো এল দৈর্ঘ্যের মধ্যে আধান হচ্ছে কিউ, সরি এল দৈর্ঘ্যের মধ্যে আধান আছে কিউ, তাহলে একক দৈর্ঘ্যের মধ্যে আধান কত না কিউ বাই এল ইকুয়াল টু ল্যামডা বলতে পারি আমরা। ওকে, তাহলে এটা একটু নোট ডাউন করে নাও, মুছে দেবো, ঠিক আছে? তাহলে ওইটাই হচ্ছে আমার দেখো ল্যামডা, কেমন? বাস পড়ে থাকো।
এবার আমরা আসবো এই যে চোঙটাকে ধরেছি গাউসীয় তল বা গাউসের উপপাদ্য, আর সরি গাউসীয় তল। ওকে, এবার চলো দেখো এই পরিবাহী থেকে আর দূরত্বে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে। কেমন? পরিবাহী থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত হবে। আচ্ছা, তার জন্য আগে আমাকে দরকার টোটাল ফ্লাক্স কত লিঙ্ক করছে, মানে এই টোটাল সারফেসের মধ্য দিয়ে কত ফ্লাক্স লিঙ্ক করছে, তাই তো? চলো লিখো সমগ্র চোঙের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হয়েছে কত হবে বাবু? চলো তাহলে এখানে টোটাল ফাই কে টোটাল বলছি, ঠিক আছে? ফাই টোটাল সমান কত দেখো, এক নম্বর সারফেসের মধ্য দিয়ে, তাহলে এটা হচ্ছে ফাই 1 প্লাস ফাই 2 প্লাস ফাই 3। কেন? তিনটা তলের মধ্য দিয়ে তোমার এই তড়িৎ বলের রেখা অতিক্রম হবে। তাহলে দেখো আমরা তিনটা সারফেসও কাউন্ট করেছি, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, চলো তাহলে প্রথম সারফেসটা কি বলেছিলাম? প্রথম সারফেসে বলেছিলাম দেখো ডি ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তার মানে এখানে চলে আসো দেখো ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, বা ক্লোজ দরকার নেই, তুমি এমনি নরমাল ইন্টিগ্রেশন যদিও ধরো, ঠিক আছে? তার মানে ই ভেক্টর ডট এস ভেক্টর। আচ্ছা, তাহলে এখান থেকে আচ্ছা এটাকে বলছি সারফেস 1, মানে S1 বলছি, কেমন? প্লাস কি হবে এটার জন্য ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা হচ্ছে সারফেস 2 মানে কার্ভ সারফেস S2 প্লাস S3 তিন নম্বর সারফেস ধরো ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। কেমন? তাহলে চলো কি করব না, এইটা ইকুয়াল টু দেখো প্রথম সারফেসের জন্য কি বলেছিলাম, ফার্স্ট সারফেসটা একটু নামিয়ে দিচ্ছি, দেখো না তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে দেখো ডট প্রোডাক্ট কত হবে, ই ডিএস cos 90, তাই না? cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত বাবু? 0। cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে ফার্স্ট পার্টটা দেখো 0। এবার দেখো সেকেন্ড পার্টটার জন্য, দেখো সেকেন্ড পার্টটার জন্য আমরা করব দেখো এখানে ই ডিএস, এখানে কিন্তু সেকেন্ডটা কি বলেছিলাম, এই যে বক্রতলের কিন্তু মধ্যবর্তী কোণ কত, এখানে থিটা হচ্ছে দেখো 0 ডিগ্রি, তাই না? কেন? ই ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেদিকে হচ্ছে তোমার ক্ষেত্র ভেক্টর ডিএস ভেক্টর একই দিকে, তার মানে এটা হচ্ছে cos 0 ডিগ্রি প্লাস এটার ক্ষেত্রেও দেখো একই ঘটনা, ই ডিএস এটার ক্ষেত্রে দেখো 3 নম্বর সারফেস দেখো 90 ডিগ্রি কোণ করেছে, তাই তো? তার মানে cos 90, তার মানে এটাও দেখো 0। তার মানে শুধুমাত্র বক্রতল দিয়ে কেবলমাত্র তোমার ফ্লাক্সটা লিঙ্ক করছে, কেন? আর বাকি দেখো দুটো পার্ট 0, তার মানে 0 প্লাস এইটাকে দেখো ইলেকট্রিক ফিল্ড তো কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ দেখো ডিএস প্লাস এটা 0, দেখো থার্ড পার্টটাও 0, কেন? cos 90 হয়ে গেছে। এবার এই বক্রতলের টোটাল ক্ষেত্রফলটা কত, মানে এইটাকে আমরা S2 বলছি, এটাকে আমরা S3 বলছি, তাই না? তাহলে এই বক্রতলের মধ্য দিয়ে আমার এটা কত হবে দেখো, তার মানে বক্রতলের সমগ্র ক্ষেত্রফল, তাহলে একটা চোঙের ক্ষেত্রফল কত হয় বাবু? একটা চোঙের ক্ষেত্রফল, এইটা তো চোঙ দেখতেই পাচ্ছ, লেন্থ হচ্ছে L, হ্যাঁ, আর ব্যাসার্ধ কত R, তাই না? কি হবে বাবু না, চোঙের ক্ষেত্রফল কি হবে, মানে এই বক্রতলটা শুধু বক্রতলের ক্ষেত্রফল, বৃত্ততলের নয়। তার মানে হচ্ছে কত না 2 পাই r ইনটু লেন্থ L, কেমন? বাস, তাহলে অ্যাকচুয়াল পেয়ে গেলাম টোটাল ফ্লাক্সটা কত যাচ্ছে, এইটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দাও, এটাকে একটা ইকুয়েশন নাম্বার 1 দাও, গেল?
বেশ, নেক্সট এবার তুমি লিখো গাউসের উপপাদ্য অনুযায়ী। কি বললাম? গাউসের উপপাদ্য অনুযায়ী। গাউসের উপপাদ্য অনুযায়ী কি হবে? চলো দেখো না, ফ্লাক্স ইকুয়াল টু টোটাল চার্জ কত ছিল? টোটাল চার্জ কত ছিল না কিউ অ্যামাউন্ট অফ, কেন এল দৈর্ঘ্যের মধ্যে টোটাল চার্জ কে মানে কিউ ধরেছিল, বাই কত এপসিলন নট, যেহেতু এটা শূন্য মাধ্যমে আছে তাই তো। দেখো এই ফিগারটা এটা শূন্য মাধ্যম আছে, অন্য কোনো মিডিয়ামকে ইন্ট্রোডিউস করাইনি, ওই জন্য দেখো আমি এপসিলন নট দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, আমি এপসিলন নট দিয়ে রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার? দেখো এখানে ফ্লাক্স পেয়ে গেছিলাম, দেখো আবার গাউসের উপপাদ্য অনুযায়ী এখানে দেখো একটা ফ্লাক্স পেয়ে গেলাম। তাহলে এবার দুটো ফ্লাক্সকে তুলনা করে দেবো, কাজ শেষ। চলো এবার তাহলে আমি এই দিকটাই করছি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, বা চলো আমি তো নিচে নিচেই করি, অসুবিধা নেই। তাহলে চলো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে তুলনা করব। ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে তুলনা করব। 1 and 2 comparing we get। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে তুলনা করলে আমরা কি পাবো, এটা ইকুয়াল টু এটা, তার মানে E ইনটু 2 পাই R ইনটু L ইকুয়াল টু Q বাই এপসিলন নট, হ্যাঁ কি না? এবার ফার্স্ট দেখো একদম, সরি এবার দেখো ফার্স্ট একদম কিউটাকে কি লিখতে পারি, দেখো কিউটাকে ল্যামডা ইনটু ডেল্টা, আরে সরি হ্যাঁ ল্যামডা ইনটু এল লিখতে পারি, কিন্তু দেখো কিউ ইকুয়াল টু ল্যামডা ইনটু এল, তাই না? কিউ ইকুয়াল টু ল্যামডা ইনটু এল। ওকে চলো, তার মানে এখানে আমরা ভ্যালু বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমরা ভ্যালু বসিয়ে দেবো। তাহলে চলো ই ইকুয়াল টু আমরা বসাবো কিউ বাই 2 পাই আর ইনটু এল ইনটু এপসিলন নট, আবার কিউ ইকুয়াল টু একদম প্রথম ইকুয়েশন ছিল কিউ ইকুয়াল টু ল্যামডা ইনটু এল, কেন ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল ছিল, তাই না? ভ্যালু বসিয়ে দাও। তার মানে এটাকে দেখো এরকম লিখতে পারি কিনা, দেখো এটা 4 পাই 2 গুণ করে দিচ্ছি, 4 পাই এপসিলন নট ইনটু 2 ইনটু কিউর জায়গায় ল্যামডা ইনটু এল বাই কত হচ্ছে এল আর একটা আর রয়েছে, দেখো এল এল কাটা, তাহলে আর, তার মানে হচ্ছে কত, হচ্ছে কত না ই ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু ইনটু 2 ইনটু ল্যামডা বাই আর। এটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যানসার। কেমন? এটাই হচ্ছে দ্য ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, দেখো 1 বাই 4 পাই এপসিলন নট 2 ল্যামডা বাই আর। ওকে, এটাই হচ্ছে তোমার অ্যানসার। তার মানে এখানে কি দেখতে পাচ্ছ, দেখো পুরোটাই যদি আমি জিস্ট করে দেখাই, এইটা অনেকটা ছোট হয়ে গেছে, তাই না? তার মানে এত ছোট তো আমরা করব না। ঠিক আছে, মোটামুটি তুমি খাতাতে নোট ডাউন করবে, নোট ডাউন করেই কিন্তু তবেই কিন্তু তোমাকে অ্যানসার করতে হবে। ঠিক আছে, নাহলে বেশি ছোট করলে আমাদের কেটে যাবে, তাই না?